আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলা বিষয়ে অনেক কথা হতো। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব একটা যে ভালো ছিল সেটা বলা যাবে না কখনোই। তো সরকারের বেশ কিছু বিষয়ে সফলতা থাকলেও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কিন্তু খুব একটা ভালো ছিল না। যদিও সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে ছিলেন, কিন্তু আমরা সেটির সুফল কিন্তু খুব একটা দেখতে পাইনি, প্রিয় দর্শক শ্রোতা। তো সেইটি নিয়ে আমারও আফসোস ছিল। আমি আমার চ্যানেল থেকে বেশ কয়েকবার এপিসোড করে দাবি করেছিলাম তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্যে পুরো দেশের মানুষই চাইছিলেন, কিন্তু সেভাবে হয়নি, এটি বলতেই হবে। তো তখন অনেকের ধারণা ছিল যে এটি অন্তর্বর্তীকালীন সরকার, তো তাই এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। একটি নির্বাচন হয়ে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে চলে আসবে, বাংলাদেশে একেবারেই সব কিছুতে সুবাতাস বইবে। তো এরকম অনেকেই বলতেন, বিশেষভাবে বিএনপি নেতারা। এবং এখন যিনি আমাদের সংসদে আমাদের বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করছেন জনাব সালাউদ্দিন আহমদ, তিনি নিজেও বেশ কয়েকবার বিরক্তি প্রকাশ করেছেন। মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে শীর্ষ নেতারা প্রায় সবাই বলেছেন যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি। ডক্টর ইউনূসের দিকে আঙুল তোলা হতো যখন তখন। তো মজার ব্যাপার হলো, এখন 5 মাস হয়ে গেছে দেশে নির্বাচিত সরকার, তো এবং একজন যোগ্য মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করছেন। তাকে যোগ্য বলতেই হবে বাই অল প্যারামিটার্স, বাই অল কাউন্টস। কারণ আমরা লক্ষ্য করছি যে তিনি সব জায়গায়, আসলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী নন শুধু, তিনি মিনিস্টার এট লার্জ। যেখানেই ট্রাবল শুটিংয়ের ব্যাপার আছে, সরকারের যে কোনো মন্ত্রণালয়ে কাউকে উদ্ধার করতে হবে, যে কোনো মন্ত্রীকে, যে কোনো এমপিকে, বিএনপি দলীয়, সেখানে জনাব সালাউদ্দিন আহমেদ আছেন। অর্থাৎ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কম, মিনিস্টার এট লার্জ বেশি। তো তাতে আমাদের কোনো সমস্যা নেই, হতেই পারে তিনি তার যোগ্যতা অনুযায়ী তার দলের লোককে সাহায্য করবেন, অন্য মন্ত্রীদের উদ্ধার করবেন। যেহেতু বেশিরভাগ মন্ত্রণালয়ে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রীরা কেপেবল নন, তারা তাদের মন্ত্রণালয়কে যথাযথভাবে রিপ্রেজেন্ট করতে পারছেন না। যখন কোনো জবাবদিহিতার প্রশ্ন আসে, কোনো বিরোধী পক্ষের সঙ্গে, বিরোধী এমপিদের সঙ্গে কোনো কিছুর জবাব দিতে হয়, তখন তারা অনেক সময় ভ্যাবাচাকা খেয়ে যান। তো সালাউদ্দিন আহমেদ তাদের উদ্ধার করেন, সবসময় উদ্ধার করে এসেছেন, ভালো, সেটি খারাপ না। কিন্তু সেটি করতে গিয়ে তার নিজের মন্ত্রণালয়ের কী অবস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন কোন জায়গায় আছে? প্রিয় দর্শক শ্রোতা, এটি আমরা যারা সাধারণ মানুষ আমরা ভালো করে টের পাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবস্থা। তো আমি সব কিছু নিয়ে কথা বলবো না, শুধু গতকাল যেই ঘটনাটি ঘটে গেল চট্টগ্রামে, চট্টগ্রাম মহানগরে, সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাইছি। গতকাল ছিল সোমবার। তো চট্টগ্রামের চকবাজার এলাকা, বিশেষভাবে বাকলিয়া অ্যাক্সেস রোড, সেখানে একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি, যেটি সংক্ষেপে বলা হয় ডিডিএন বা ডিজিটাল ডট নেট, সেই কোম্পানিতে 35-40 জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং আরও যা কিছু আছে সব কিছু নিয়ে হামলা করে অফিস চলাকালীন সময়ে, প্রকাশ্য দিবালোকে, দুপুরবেলা গতকাল। একটি একেবারে সিনেমাটিক ব্যাপার, চলচ্চিত্রে আমরা যেরকম দেখি মুভিতে, ঠিক সেরকম একটি ব্যাপার, সেইভাবে হামলাটি হয়। তো কর্মচারীরা কাজ করছিলেন দিন একেবারে দুপুরবেলা, পুরোদমে অফিস চলছিল, ঠিক সেই সময়টিতে হামলাটি হয়। তো সেই হামলায় ভাঙচুর চালানো হয়। আমি থাম্বনেইলে 2-1টি ছবি ব্যবহার করেছি, হয়তো অস্পষ্ট। ভাঙচুর চালানো হয় ব্যাপক। আর যেহেতু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তো তাদের সেখানে অসংখ্য ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ছিল, অন্যান্য মেশিনারিজ ছিল, ব্যাপক ভাঙচুর করা হয় সেখানে। তো সেই অফিসটির মালিক হলেন জনাব আদিল বিন মামুন। আদিল বিন মামুন যেরকম জানিয়েছেন গণমাধ্যমকে, যে তাকে গত শনিবার দিন একটি কল করা হয় বিদেশি একটি নাম্বার থেকে। তো সেই নাম্বার থেকে কল করে ডেভিড ইমন নামে কেউ কথা বলেন, যেই ডেভিড ইমন আবার বিদেশে থাকা পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের লোক। তো বিদেশি নাম্বার থেকে কল আসে, তো আজকাল বোঝা যায় না, অনেক সময় দেশের থেকেও কিন্তু আইডি লুকিয়ে বিদেশি নাম্বার শো করে এরকম কল করা যায়। তো বিদেশি নাম্বার থেকে কল এসেছিল, আপাত দৃষ্টিতে অন্তত সেই তাকে ধমক দেওয়া হয়
এবং তাকে বলা হয় যে ব্যবসা করতে হলে 2 কোটি টাকা দিতে হবে আপফ্রন্ট, তাৎক্ষণিকভাবে, এবং প্রতি মাসে 10 লক্ষ টাকা দিতে হবে যদি তারা সেই ইন্টারনেট ব্যবসাটি সেখানে করতে চান। তো এবং 2 দিন সময় দেওয়া হয়, এর মধ্যে 2 কোটি টাকা না দিলে পরিণতির জন্য অপেক্ষা করতে বলা হয়। এটি সোমবারের কথা। তো তিনি অপেক্ষা করেন, তার নির্দেশিত লোককে কিংবা নির্দেশিত জায়গায় 2 কোটি টাকা দেন না, না দেবার কারণেই গতকালকের এই হামলাটি হয়েছে। তো তার আগে তার সঙ্গে ফোনে যে কথোপকথন হয় সেটি 6-7 মিনিটের একটি কথোপকথন, সেখানকার ছোট্ট একটি অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, জাস্ট এইটুকু বুঝবার জন্য এবং বোঝাবার জন্যে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় আছে, এই সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধীরা কতটুকু গুরুত্ব দিচ্ছে, সরকারকে কতটুকু গুরুত্ব দিচ্ছে, সেই বিষয়টি বুঝবার জন্যে এই কথোপকথনের অংশ বিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করা জরুরি। তো কথোপকথনটি এরকম ছিল: পরদিন একটি বাংলাদেশি নম্বর থেকে আরেক ব্যক্তি ফোন করে জানতে চান, অর্থাৎ শনিবারে বিদেশি নাম্বার থেকে কল এসছে, আর পরদিন বাংলাদেশি আরেকজন সেই নাম্বারের সেই ব্যক্তির রেফারেন্স দিয়ে বাংলাদেশি আরেকটি নাম্বার থেকে কথা বলা হয় আদিল বিন মামুনের সঙ্গে, অর্থাৎ সেই ডিডিএন কোম্পানির মালিকের সঙ্গে। তো কল করে জানতে চান তিনি কবে টাকা দেবেন সেই 2 কোটি টাকা। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে, আদিল বিন মামুন বলছেন, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে রোববার মধ্যরাতে ওই বিদেশি নম্বর থেকে অপেক্ষা করুন, দেখবেন লেখা খুদে বার্তা পাঠানো হয় বলে তিনি জানান। থানায় মামলা করেছিলেন তিনি। আর ফোন আলাপ যখন হয়, শনিবারের ফোন আলাপের কথা বলছি, সেই ডেভিড ইমন তিনি বলেন, আমার সম্পর্কে সিএমপি কমিশনারকে জিজ্ঞেস করেন। সেই বড় সাজ্জাদের সহযোগী অপরাধী ডেভিড ইমরান বলছেন পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করতে তার সম্পর্কে। আচ্ছা, তাকে আমার ফোন নম্বর দেখান, এখন থেকে ব্যবসা আমরা চালাবো, আপনি আর ব্যবসা করবেন না, ব্যবসা করতে চাইলে স্মার্ট গ্রুপের মালিক মুজিবের বাসায় কি হয়েছে সেটা দেখুন। প্রিয় দর্শক শ্রোতা, এই স্মার্ট গ্রুপের মালিকের নাম মুজিবুর রহমান, সেটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের শেষের দিকে এই ব্যাপারটি তখনও আলোতে এসেছিল, গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল। সেই মুজিবের কাছে 10 কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন এই সন্ত্রাসীরা। টাকা না দেয়ায় তার বাসায় 2 দফায় গুলি করা হয়। পরবর্তীতে সেই বাসায় অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ প্রোটেকশন দেওয়া হয়, সেই বাসার সামনে পুলিশ অপেক্ষা করে। তো সেই জন্য এই ডেভিড ইমরান তাকে স্মার্ট গ্রুপের মুজিবের কথা বলছিলেন যে তার কি পরিণতি হয়েছিল, তার বাসায় 2 দফা হামলা করা হয়েছিল। আচ্ছা, তো সেটি ছিল অন্তর্বর্তীকালীন সরকার, দুর্বল সরকার বিএনপির চোখে এবং অনেকের চোখে। আচ্ছা, বাট এখন তো শক্তিশালী সরকার দেশে, নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক সরকার, বিএনপি সরকার, এবং যারা কিনা আইন শৃঙ্খলা রক্ষা সম্পর্কে তখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কে খুবই উচ্চকণ্ঠ ছিলেন, বড় সমালোচক ছিলেন অধ্যাপক ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের সরকার এখন ক্ষমতায়। আচ্ছা, তো এখন 7 মিনিট ধরে কথোপকথন চলে। তো সেই 7 মিনিট কথোপকথনের এক পর্যায়ে ইমন বলেন, ডেভিড ইমন, আমরা পুরো চট্টগ্রামে ব্যবসা পরিচালনা করছি, শুধু আপনাকেই ফোন করিনি, আমাদের ছেলেরা গার্মেন্টস, ইন্টারনেট ব্যবসা সহ সবখানেই কাজ করছে। আমরা কারো কাছ থেকে চাঁদা আদায় করছি না বা কারো টাকা ছিনিয়ে নিচ্ছি না। বেশ মজার। আপনি 15 থেকে 20 বছর ব্যবসা করেছেন, যথেষ্ট হয়েছে, এখন আমাদের ছেলেদের পালা, কেউ জেলে আছে কেউ বাইরে, তাদের দেখাশোনা করতে হবে, এখন থেকে ব্যবসা তারাই চালাবে। তিনি আরও বলেন, ইমন তাকে বলেন, ভাই আপনাকে 2 দিন সময় দিচ্ছি, এর মধ্যে সব গুছিয়ে নিন, 2 দিন পরও যদি দেখি আপনি ব্যবসা করছেন তাহলে এরপর কি হয় তা বুঝতে পারবেন। তো ডিডিএনের মালিক আদিল বিন মামুন জানতে চান তার কি করা উচিত। ব্যবসা করতে চাইলে 2 কোটি টাকা রেডি রাখবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা দেবেন, না হলে ব্যবসা করবেন না, ব্যবসা আমরা চালাবো, ছেলেদের জন্য 2 কোটি টাকা রেডি রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, তো 2 কোটি টাকা রেডি তিনি রাখেননি, না রাখবার ফল তারা কালকে ভোগ করেছেন। 35-40 জনের সশস্ত্র গ্রুপ হামলা করে পুরো অফিস ভাঙচুর করেছে, কম্পিউটার সহ অন্যান্য মেশিনারিজ। তো এইটি কি প্রত্যাশিত আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছবে, সেটি কি আমরা কখনো ভেবেছিলাম? সরকারের বয়স এখন 5 মাস,
হানিমুন পিরিয়ডে নেই সরকার, আর একটি নির্বাচিত সরকার, আর একজন যোগ্য মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে আমরা কি ধরে নেব তার যোগ্যতা অন্য জায়গায়, শুধু তার নিজের মন্ত্রণালয় ছাড়া? পরিস্থিতি তো সেদিকে ইঙ্গিত করছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি এই পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি তাকে বিনীতভাবে জিজ্ঞেস করতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি কেন? খুনের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ছিনতাইয়ের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, চাঁদাবাজি বেড়েছে, এরকম সব জায়গায় কমেনি, আরও অন্যান্য ভয়াবহ অপরাধগুলো বেড়েই চলেছে। তো তাহলে তারা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করতেন এবং বলতেন যে একটি নির্বাচিত সরকার দরকার খুব তাড়াতাড়ি এইসবের থেকে মুক্তি পেতে হলে, এখন তারা কি বলবেন? সেলফ ডিফেন্সে তাদের কি বলবার আছে? আর যেটি শুরুতেই বলছিলাম, তিনি যত খুশি সরকারকে উদ্ধার করুন, সব জায়গায় গিয়ে তিনি ব্যস্ত থাকুন, আমাদের কিছু আসে যায় না, কিন্তু তার নিজের মন্ত্রণালয়টি দেখবে কে? আর তিনি যদি মিনিস্টার এট লার্জ থাকতে চান, আমাদের কোনো আপত্তি নেই, তা তিনি থাকতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিতে হবে, অন্য কাউকে দিতে হবে যিনি শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েই থাকবেন, অন্য বিষয়ে মাথা ঘামাবেন না। কারণ একটি মানুষ সব জায়গায় মাথা ঘামাতে পারেন না, আর সেটি করলে তার নিজের মাথায় ঠিক থাকে না। মাল্টিটাস্কিং কখনোই ভালো ফল দেয় না। আমরা জনাব সালাউদ্দিন আহমেদকে সবসময় মাল্টিটাস্কিং করতে দেখি, অর্থাৎ একসঙ্গে বহু কাজ তিনি করছেন, বহু মন্ত্রণালয় সামলাচ্ছেন, বহু জায়গায় সরকারের পরামর্শক হিসেবে কাজ করছেন। আর অবস্থা দৃষ্টি আমাদের মনে হয় হি ইজ দ্য অনলি মোস্ট এলিজিবল ব্যাচেলার ইন দ্য কান্ট্রি। তো আমি মজা করে বলছি, তার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। হি ইজ দ্য মোস্ট ক্যাপেবল মিনিস্টার অব দ্য গভর্নমেন্ট। তো সেটিও হতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, এবং তিনি যোগ্য, তিনি একসময় আমলা ছিলেন, তিনি একজন লয়ার, বলতেই হবে হি ইজ কোয়ালিফাইড অ্যান্ড হি ইজ ক্যাপেবল। তো এইটি নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আর তিনি ক্যাপেবল বলেই খুব ক্যাপেবলি বয়ান তৈরি করতে পারছেন কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা থেকে বেঁচে থাকা যাবে, কিভাবে জুলাই সনদকে এড়িয়ে চলা যাবে, কিভাবে গণভোটকে অস্বীকার করা যাবে, সংবিধানের কোন কোন ধারা বলে দাবি করা যাবে যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এগুলো অগণতান্ত্রিক, অসাংবিধানিক, আইনের খেলাপ, সংবিধানের খেলাপ। তো এইসব ধারা উপধারা খুঁজে বের করবার জন্য তিনি অবশ্যই ক্যাপেবল না হলে তিনি তো এগুলো খুঁজে বের করতে পারতেন না। বিএনপির বাকি কোনো মন্ত্রী এই বিষয়ে উচ্চকণ্ঠ নন, যদিও আইনমন্ত্রীর অনেক কথা বলবার কথা, বাট আই কোয়েশ্চন হিজ কোয়ালিফিকেশনস। বাই ডেফিনেশন হি ইজ কোয়ালিফাইড, লতে পড়াশোনা করেছেন, কিন্তু কখনোই দেখিনি যোগ্যতার সঙ্গে মুখ খুলতে, কখনোই দেখিনি আইনের কোনো ধারা উপধারা, সংবিধানের কোনো অনুচ্ছেদ খাতাপত্র না দেখে, নথি না দেখে বলতে পারতে। তো সেই কাজটি জনাব সালাউদ্দিন আহমেদ পারেন, এতে কোনো সন্দেহ নেই। আই ডোন্ট ডাউট ইট অ্যাট অল, এবং আরও অনেকেই ডাউট করেন না তার এই যোগ্যতাকে, কিন্তু তার যোগ্যতা মানে ভালো জায়গায় কাজে লাগানো হচ্ছে কিনা সেই বিষয়ে আমাদের সন্দেহ আছে। তো যাই হোক, আমি তো আর তাকে তার ইচ্ছে, তার ইরাদা আমি তো বদলাতে পারবো না। সেটি তিনি যা ইচ্ছে তাই করবেন, তাদের এজেন্ডা আছে, তাদের সুপ্ত কিংবা গুপ্ত এজেন্ডা আছে এইসব বিষয়ে, জুলাই সনদকে অস্বীকার করবার বিষয়ে, গণভোটকে বানচাল করবার বিষয়ে, 133টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাইপাস করবার বিষয়ে তাদের নিজস্ব চিন্তা, চেতনা, বুদ্ধি আছে, এগুলো থাকুক, সেটির আমরা সমালোচনা করছি, বাট আমরা হয়তো কিছু করতে পারছি না। তো যদিও পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, বিরোধী দল ছেড়ে কথা কইছে না, তারা বড় আন্দোলনের হুমকি দিচ্ছে এবং বিষয়টি সেদিকেই যাচ্ছে। তো সে আলাপে এখন আর গেলাম না, শুধু এইটুকুই বলবো, তিনি তার মন্ত্রণালয়ের দিকে নজর দেবেন, সেটি তার জন্য ভালো, তার মন্ত্রণালয়ের জন্য ভালো, দেশের জন্য ভালো। কারণ যেই ঘটনাটি গতকাল প্রকাশ্য দিবালোকে দুপুরবেলা চট্টগ্রামে ঘটে গেল, এটি কোনো সহজ বিষয় নয়, এটিকে সহজভাবে দেখবার কোনো কারণ নেই, এটি একটি অশনি সংকেত। পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতির গালে চপেটাঘাত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গালে চপেটাঘাত। তো জনাব সালাউদ্দিন আহমেদ বিষয়টির ভয়াবহতা বুঝতে পারছেন কিনা, তার সরকার বিষয়টি সিরিয়াসলি নিচ্ছে কিনা, এটি হলো চিন্তার বিষয়। তো আমাদের অনুরোধ থাকবে, যত খুশি তিনি যাকে খুশি তাকে উদ্ধার করুন, কিন্তু তার নিজ মন্ত্রণালয়ের দিকে তিনি যাতে নজর দেন। কারণ দেশের মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাইছেন। আমরা আর খুন দেখতে চাইছি না, ধর্ষণ দেখতে চাইছি না, সহিংসতা দেখতে চাইছি না, এরকম বেসুমার লাগামহীন চাঁদাবাজি দেখতে চাইছি না। এই বিষয়গুলো সুরাহা হওয়া দরকার। তো প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আমি বিশ্বাস করি আপনারা কমেন্টে জানাবেন এই বিষয়ে আপনারা কী ভাবছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা কী ভাবছেন, কী দেখছেন, এই বিষয়ে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা। আর আমার বক্তব্য ভালো লেগে থাকলে নিশ্চয়ই
লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বরাবরের মতোই। আর আপনি যদি নতুন হন আমার চ্যানেলে, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ জানবেন। আবার কথা হবে অন্য কোনো এপিসোডে।